ইউরোপে এত দেশ থাকতে আপনি স্টুডেন্ট ভিসায় হাঙ্গেরিতেই কেন আবেদন করবেন? বা আমি এত দেশ থাকতে ইউরোপের স্টুডেন্ট ভিসায় হাঙ্গেরিতেই কেন আবেদন করলাম? আপনাদের সাথে এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্যই আমার আজকের এই ভিডিওটা। আমি ফায়াজ ইয়াসিন ফাহিম এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ প্যানোনিয়াতে এমএসসি ইন মার্কেটিংয়ে অধ্যয়নরত আছি। তো আমি ইউরোপের এত দেশ থাকতে ফ্রান্স, ইতালি, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড এত দেশ থাকতেও আমি আমার স্টাডি ডেস্টিনেশন হিসেবে হাঙ্গেরি কেন সিলেক্ট করি এই পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং আপনি যদি উচ্চশিক্ষার জন্য ইউরোপের কোনো কান্ট্রি প্রাথমিকভাবে আপনার পছন্দের লিস্টে রেখে থাকেন, আপনি একবার ভেবে দেখতে পারেন যে আপনি কেন হাঙ্গেরি আপনার লিস্টে রাখতে পারেন। আমার সাথে তার কয়েকটা কারণ অনেক বেশি মিলতো, তাই আমি আমার জন্য হাঙ্গেরি সিলেক্ট করি। কারণ হাঙ্গেরিতে আপনি উইদাউট আইএলস এবং অনেক লম্বা সময়ের স্টাডি গ্যাপ এবং কি আরও কিছু কিছু ব্যাপার থাকে যে ব্যাপারগুলোর জন্যই আপনি স্টুডেন্ট ভিসা হাঙ্গেরিতে আবেদন করবেন। আমরা এই প্রত্যেকটা কারণ নিয়ে আজকে ধাপে ধাপে আলোচনা করতে যাচ্ছি। অ্যান্ড তার প্রথমেই আসে, আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভিসা আবেদন করে ভিসা হচ্ছে এইরকম কান্ট্রির সংখ্যা যদি আপনি লিস্ট করেন, তাহলে আপনি কয়টা কান্ট্রি হাতে পাবেন? আমাদের সবাই জানি যে আমরা ইউরোপের কিছু কান্ট্রির অ্যাম্বাসি ফেস করার জন্য আমরা তৃতীয় একটা দেশের সুবিধা নিতে হয়, যার মধ্যে ইন্ডিয়া বা মালয়েশিয়া বা ফিলিপাইন বা চায়না। যেরকম আপনি যদি এই মুহূর্তে লিথুনিয়ার ভিসা অ্যাপ্লাই করতে চান, আপনাকে ইন্ডিয়া, মালয়েশিয়া বা তৃতীয় কোনো দেশ থেকে অ্যাম্বাসি ফেস করতে হবে। যদি আপনি ইস্তোনিয়া অ্যাপ্লাই করতে চান, আপনাকে চায়না থেকে অ্যাম্বাসি ফেস করতে হবে। কিন্তু একমাত্র শুধু হাঙ্গেরিতেই যদি আপনি আবেদন করতে চান, আপনি বাংলাদেশের ঢাকা থেকেই আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন। হ্যাঁ, কেন আমি এই কথাটাকে সবার প্রথমে রাখলাম? কারণ আমরা যখন ইউরোপের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি সেলফ ফান্ডে, তখন আমাদেরকে টিউশন ফি পাঠাইতে হয়। এবং আমরা যদি ৫ লক্ষ ১০ লক্ষ টাকা টিউশন ফি দিয়ে তৃতীয় কোনো কান্ট্রি থেকে অ্যাম্বাসি ফেস করতে না পারি, তখন আমাদের এই এত লক্ষ টাকা টিউশন ফিটা একটা হুমকির মধ্যে পড়ে যায়। তো প্রাথমিকভাবে আপনি ঢাকা থেকে অ্যাম্বাসি ফেস করতে পারতেছেন। দ্বিতীয়ত যদি আমি আসি, হাঙ্গেরিতে অ্যাপ্লাই করার জন্য রিকোয়ারমেন্ট কী কী লাগে, একাডেমিক বা আইএলসের রিকোয়ারমেন্ট কী কী? সর্বপ্রথম যে কথাটা আসে, আমি এই মুহূর্তে হাঙ্গেরিতে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার কিন্তু কোনো আইএলস সার্টিফিকেট নাই বা আমার কিন্তু কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছিল না। আমার জাস্ট শুধুমাত্র এমওআই ছিল। হ্যাঁ, আপনার ভাবতে অবাক লাগতে পারে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলাম এবং আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই এমওআইটা কালেক্ট করি। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে, যেহেতু আমি বিবিএর স্টুডেন্ট ছিলাম। আমার সিজিপিএ ছিল খুব কম। আমার সিজিপিএ ছিল ব্যাচেলরে 2.58। সো আপনার একটু অবাক লাগতে পারে যে ব্যাচেলরে 2.58 সিজিপিএ দিয়ে হাঙ্গেরির একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব কিনা। আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি যে হ্যাঁ, চান্স পাওয়া সম্ভব। আপনাকে একটু চেষ্টা করতে হবে, ফোকাস দিতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তাদের রিকোয়ারমেন্ট দেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের দ্বিতীয় যে টপিকটা ছিল, ইংলিশ প্রফিসিয়েন্সিতে কত লাগে? আপনি উইদাউট আইএলসেই হাঙ্গেরিতে আবেদন করতে পারেন। আমি মাস্টার্সের তাই এমওআই দিয়ে আবেদন করেছি। যারা ব্যাচেলরে তাদের জন্য কি হবে? আমার লাস্ট ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতায় আমি হাঙ্গেরির কিছু স্টুডেন্ট নিয়ে কাজ করা হচ্ছে। ব্যাচেলরের স্টুডেন্ট যাদের আইএলস নাই, ঠিক আছে? তারাও হাঙ্গেরিতে আবেদন করতে পারতেছে এবং আলহামদুলিল্লাহ তারা অফার লেটারও পাচ্ছে। আপনি যদি এই মুহূর্তে হাঙ্গেরিতে ব্যাচেলরেও আবেদন করতে চান বা মাস্টার্সে আবেদন করতে চান, যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি না থাকে, তাও আপনি আবেদন করতে পারবেন। আপনাকে একটু ইংলিশে কথা বলার মতো বেসিক কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের ক্যাপাবিলিটি থাকতে হবে। লাইক হোয়াই ইউ চুজ হাঙ্গেরি, হোয়াই ইউ চুজ দিস কান্ট্রি, হোয়াই ইউ চুজ দিস সাবজেক্ট আর হোয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি। এই টাইপের বেসিক কোয়েশ্চেনের অ্যান্সার যদি দেওয়ার মতো আপনার ভিতর ক্যাপাবিলিটি থাকে, অবশ্যই আপনি হাঙ্গেরিতে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা ব্যাপার, হাঙ্গেরির ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কম। লো টিউশন ফি আপনি যদি চান যে আপনার বাজেট খুব কম, যেমন নেদারল্যান্ডে অ্যাপ্লাই করতে অনেক টাকা লাগে, ডেনমার্কের জন্য অনেক বাজেট লাগে, কিন্তু হাঙ্গেরিতে আপনি যদি আবেদন করতে চান, আপনি লোয়েস্ট টিউশন ফি আছে এইরকম ইউনিভার্সিটিগুলো মার্ক করে আপনি সেগুলোতে আবেদন করতে পারেন। হ্যাঁ, আপনাদের কাছে মনে হতে পারে যে কিছু ক্ষেত্রে হাঙ্গেরির কিছু কিছু ইউনিভার্সিটি অনেক বেশি ব্যয়বহুল মনে হতে পারে, কিন্তু কেন ব্যয়বহুল মনে হবে? আপনাকে ইউনিভার্সিটি সিলেকশনে একটু ভালো করে ফোকাস দিতে হবে। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটি অফ প্যানোনিয়া, আমি অনেক কিছু পর্যালোচনা করে আমি আমার নিজের জন্য ইউনিভার্সিটিটা সিলেক্ট করি। কারণ হচ্ছে আমার যেই সাবজেক্ট এমএসসি ইন মার্কেটিং, তার পার সেমিস্টার টিউশন ফি আমার ইনটেকের আগের ইনটেকে ছিল ১৯০০ ইউরো, ১৯০০ ইউরো পার সেমিস্টার। এবং আমি যেই সেমিস্টারে আসি সেই সেমিস্টারে এটা টিউশন ফি ছিল ২,২৫০ এবং দুই সেমিস্টার দুই সেমিস্টারে সেটা ছিল ৪,৫০০ ইউরো। এবং এই টাকাটা আমি ইউনিভার্সিটিকে পাঠাতে হবে ১ বছরের টিউশন ফির জন্য।
তো আপনাকে অবশ্যই টিউশন ফির দিকে খেয়াল রাখতে হবে এবং হাঙ্গেরির কিছু কিছু ইউনিভার্সিটি আছে ব্যাচেলরদের জন্য এবং মাস্টার্সের জন্য যাদের এক সেমিস্টার টিউশন ফি দিয়ে আপনি হাঙ্গেরিতে আসতে পারতেছেন। তো আপনি কেন হাঙ্গেরি সিলেক্ট করবেন না? এক সেমিস্টারের টিউশন ফি সেই ইউনিভার্সিটিগুলোর হয়ে থাকে ১৭৫০ ইউএসডি, আবার কিছু ইউনিভার্সিটির হয়ে থাকে ১৭০০ ইউরো, কিছু ইউনিভার্সিটির হয়ে থাকে ১৯০০। আপনাকে ইউনিভার্সিটি সিলেকশনে একটু সচেতন হতে হবে। সো যদি আপনি এই ব্যাপারটাতে একটু সচেতন হতে পারেন, আপনার জন্য হাঙ্গেরি খুব লোয়েস্ট টিউশন ফি একটা কান্ট্রি হয়ে থাকবে এবং আপনি চাইলেই আপনার গ্র্যাজুয়েশনটা এখানে খুব ইজিলি কমপ্লিট করতে পারবেন যদি আপনি একটু হার্ডওয়ার্ক করেন। তারপর আমরা আসি যে হাঙ্গেরির ভিসা পাওয়ার ক্ষেত্রে কীরকম জটিলতা বা কীরকম ব্যাক পোহাতে হয়। হাঙ্গেরির ভিসার ক্ষেত্রে আপনার কাছে অন্যান্য দেশের যেই ভিসা পাওয়ার জটিলতা, যেমন আইএলটিএসে ভালো স্কোর থাকলে হয়তো বা ভালো ভিসা হয় বা অন্যান্য ব্যাপারগুলো সম্পর্কে একটু বেশি ডিপেন্ডেন্ট থাকে। হাঙ্গেরির ক্ষেত্রে ব্যাপারটা এমন না। আ অন্য দেশগুলোতে হয়ে থাকে কি কারো সিজিপিএ ভালো থাকলে, আইএলটিএসের স্কোর ভালো থাকলে ভিসা পাওয়ার একটা ব্যাপার থাকে। হাঙ্গেরির ক্ষেত্রে আপনার সিজিপিএ যদি অনেক কমও হয়, আপনার যদি কম সিজিপিএ বা আইএলটিএসে স্কোর নাই বা উইদাউট আইএলটিএস, তাও আপনি এখান থেকে ভিসা পাচ্ছেন খুব ইজিলি। তারপর আমরা আসি একাডেমিক সিজিপিএ এবং হচ্ছে স্টাডি গ্যাপ। স্টাডি গ্যাপে অ্যালাউ করবে কিনা। আমি আমার ব্যাচেলর শেষ করি ২০২০ সালে। আমি হাঙ্গেরিতে আসি ২০২৫-এর সেপ্টেম্বর ইনটেকের জন্য। আমার এখানে লম্বা ৫ বছরের একটা গ্যাপ ছিল। হ্যাঁ, এটা আমি আমার উদাহরণ দিচ্ছি, মাত্র ৫ বছর গ্যাপ। কিন্তু আমি লাস্ট ইনটেকে আমার একজন স্টুডেন্টের আবেদন করি যিনি মাস্টার্সের স্টুডেন্ট ছিল। তার ১০ বছর স্টাডি গ্যাপ ছিল। আপনার শুনতে অবাক লাগবে। সে ২০১৫ সালে ব্যাচেলর শেষ করে, আমি যে ইউনিভার্সিটি থেকে, সিদ্ধেশ্বরী কলেজ ছিল এটা ঢাকার, সিদ্ধেশ্বরী কলেজ থেকে, সেও ২০১৫ সালে সেখান থেকে অনার্স শেষ করে এবং সে ২০২৬-এর ফেব্রুয়ারিতে হাঙ্গেরির ইউনিভার্সিটি অফ প্যানোনিয়াতে মাস্টার্সে আসে এবং তার পুরো ফাইল আমিই প্রসেস করি। তার এই ১০ বছর স্টাডি গ্যাপ নিয়েও তার কিন্তু ভিসা পেতে কোনো জটিল হয়নি। তাই আপনি যদি ভাবেন আপনার অনেক লং স্টাডি গ্যাপ আছে এবং বা আপনি হাঙ্গেরিতে আবেদন করবেন কিনা বা এই স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করবে কিনা, হ্যাঁ, আপনার এই স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট হবে যদি আপনি আপনার স্টাডি গ্যাপকে সঠিক ব্যাখ্যা দিয়ে এক্সপ্লেন করতে পারেন এবং পাশাপাশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা অন্যান্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট ইউজ করতে পারেন। তাহলে আপনি ইউরোপের এত দেশ থাকতে হাঙ্গেরি কেন সিলেক্ট করবেন? তার প্রধান কয়েকটা কারণে যদি আমি আসি। প্রথমত, বাংলাদেশ থেকে আপনি এম্বাসি ফেস করতে পারতেছেন। দ্বিতীয়ত, আপনার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির বাধা নেই। তৃতীয়ত, আপনি লো টিউশন ফি এবং স্বল্প খরচের মধ্যে ইউরোপের কোনো দেশ যদি সিলেক্ট করতে চাচ্ছেন, সেই হিসেবে হাঙ্গেরি আপনার জন্য বেস্ট সিলেকশন হতে পারে। তারপর লো সিজিপিএ বা একাডেমিক রেজাল্ট কম ছিল, সেটা নিয়েও যদি আপনার চিন্তা থাকে, আপনি তাও হাঙ্গেরিতে আবেদন করতে পারেন। তারপর যেটা আসে, অনেক লং স্টাডি গ্যাপ, যে ৫ বছর, ১০ বছর, ১৫ বা ২০ বছর স্টাডি গ্যাপ। এই গ্যাপ হচ্ছে কোনো সমস্যা হবে কিনা? না, এই গ্যাপও কোনো সমস্যা হবে না। এই সবগুলো কারণকে ব্যাখ্যা করে বা সবগুলো কারণ নিয়ে চিন্তা করে আমি যখন আমার জন্য ডিসিশন নেই, তার জন্যই আমি ইউরোপের এতগুলো দেশ থাকতেও হাঙ্গেরি সিলেক্ট করি। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ইউরোপের কিছু কিছু দেশ থাকে যেখানে যাওয়ার পর রেসিডেন্ট পারমিট বা টিআরসি কার্ড এটা পেতে অনেক দিন সময় লাগে। যেমন ইস্তোনিয়াতে যাওয়ার পরে ৩ থেকে ৪ মাস লাগে আপনার রেসিডেন্ট কার্ড পেতে। বাট সবথেকে অবাক করা ব্যাপার হলো সত্য, আমি যখন হাঙ্গেরিতে আসি, আসার পরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরেই আমার হচ্ছে রেসিডেন্ট পারমিট কার্ডটা রেডি থাকে, যেটা আমি যাওয়ার পরে ৩ থেকে ৫ দিনের মধ্যে আপনি চাইলে কালেক্ট করতে পারবেন। সো এই টিআরসি কার্ডটা আমার অনেক বেশি দরকার ছিল, কারণ আমি যেহেতু অনেক বেশি ট্রাভেল করি, আমার কাছে এই টিআরসি কার্ডটা থাকলে আমি হয়তো ইউরোপের ২৯টা দেশ পাশাপাশি আরও কিছু নন ইউ কান্ট্রি খুব ইজিলি ট্রাভেল করতে পারবো। এই জন্য আমার কাছে এই টিআরসি কার্ডটা অনেক বেশি দরকার ছিল তাড়াতাড়ি পাওয়ার জন্য। এবং হ্যাঁ, আরেকটা ব্যাপার, এত তাড়াতাড়ি রেসিডেন্ট কার্ড দিলে তাতে সুবিধা কী হয়? সুবিধা হয়ে থাকে আপনি যদি রেসিডেন্ট কার্ড পান, তারপর আপনি খুব দ্রুতই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যত দ্রুত ওপেন করতে পারবেন, আপনি জব বা অন্যান্য ব্যাপারগুলো আপনার ততটাই দ্রুত হবে বা হয়ে থাকবে। সো এই হচ্ছে আমার পুরো প্রক্রিয়া বা আমি আমার জন্য কেন হাঙ্গেরি সিলেক্ট করি, এটার একটা কারণ ছিল। এবং ইউরোপে এত দেশ থাকতে আপনি কেন হাঙ্গেরি সিলেক্ট করবেন, এই পুরো ঘটনাকে নিয়েই ছিল আমার এই সম্পূর্ণ ভিডিওটা। এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনি আপনার জন্য হাঙ্গেরি সিলেক্ট করবেন নাকি অন্য কোনো দেশ সিলেক্ট করবেন, অ্যান্ড বাকি ডিসিশন আপনার নিজের। বাট যদি আপনি হাঙ্গেরি সিলেক্ট করে থাকেন, আপনি এই মুহূর্তে হাঙ্গেরির সেপ্টেম্বর ২০২৬-এর ইনটেক চলমান, আপনি চাইলেই নিজে নিজে আবেদন করতে পারেন, সেলফ অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং যদি আপনি নিজে আবেদন না করতে পারেন, আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, ডিসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বার থেকে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপ আছে, সেখানেও আপনি অ্যাড হয়ে থাকতে পারেন।
আপনি যদি সেলফ অ্যাপ্লাই করে থাকেন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। সেখানে আমরা যারা সেলফ অ্যাপ্লিক্যান্ট তাদেরকে গাইডলাইন দিয়ে থাকি যেন তারা নিজে নিজেই হাঙ্গেরিতে আবেদন করে পুরো প্রক্রিয়াটি নিজে নিজে সম্পূর্ণ করতে পারে। এবং এই স্টাডি ইন হাঙ্গেরি বা হাঙ্গেরির সেলফ অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ গাইডলাইন নিয়ে আমি একটি সিরিজ করতে যাচ্ছি, স্টাডি ইন হাঙ্গেরি A to Z। যেই সিরিজের সর্বপ্রথম ভিডিও হিসেবেই এই ভিডিওটি থাকতেছে। পরবর্তী ধাপে আমি দেখাবো কিভাবে আপনি নিজে নিজেই হাঙ্গেরির ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন, সেটা আমি পুরো একটা ভিডিওতে ব্যাখ্যা করব। এবং এই পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ গাইডলাইন হিসেবে পার্ট 1, 2, 3 এভাবেই কন্টিনিউ হবে। আপনারা সবাই ভিডিওর সাথে থাকবেন। এবং আপনি যদি হাঙ্গেরিতে সেলফ অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন বা নিজে নিজেই আবেদন করতে চান, এই সম্পূর্ণ সিরিজটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। এবং প্রত্যেকটি ধাপেই থাকবে কিভাবে নিজে আবেদন করবেন, কিভাবে অনলাইন ইন্টারভিউ প্রিপারেশন নেবেন, কিভাবে এম্বাসি ফেস, এই ব্যাপারগুলো নিয়ে থাকবে। আজকে এইটুকুই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।